গম্ভীর হলো মিঠি, হঠাৎ বলতে শুরু করলো, জানিস এই সমাজটা আক্ষরিক অর্থে চরম বর্ণবাদমুখী। বাসার কাজের বুয়া থেকে শুরু করে ঘরের বউ পর্যন্ত সব জায়গায় সাদা চামড়ার জয় জয়কার। যে ছেলেটার দাঁত ছাড়া বাকি সবটাই কালো, সেও বিয়ের সময় সাদার নেশায় ডুবে থাকে। আবার যে মেয়েটা দেখতে কুচকুচে কালো, সেও চামড়াটাকে আরেকটু সাদা হিসাবে উপস্থাপন করতে মরিয়া হয়ে লাক্স, ফেয়ার অ্যান্ড লাভলি সহ বিভিন্ন প্রসাধনীর দ্বারস্থ হয়। অথচ সাদা অথবা কালো সবই হয়েছে উপরওয়ালার ইচ্ছায়। যেহেতু চামড়া নয়, বরং তাকওয়ার উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তার বান্দার মর্যাদা বৃদ্ধি করবেন, তাই চামড়ার রঙটা আল্লাহর কাছে মূল্যহীন, যদিও আমাদের কাছে তা অমূল্য সম্পদ। আমাদের সমাজে বিবাহগুলির দিকে তাকালে আমরা দেখতে পাই, ছেলে কিংবা মেয়ে কেউই ধার্মিকতাকে প্রাধান্য দেয় না, বরং তাদের কাছে চামড়ার প্রলেপটাই আসল। কেননা আমাদের সমাজপতি ও আমাদের অভিভাবকরা আমাদেরকে শিখিয়েছে সাদা মানেই সুন্দর। যদি কেউ ধার্মিকতা দেখে কোনো কালো মেয়েকে বিয়ে করে ফেলে, তাহলে ওই মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন থেকে শুরু করে পাড়া-পড়শির কত যে তিরস্কার শোনা লাগে তা ভুক্তভোগীরাই ভালো বলতে পারবে। আচ্ছা, আমরা বাঁচব কয়কাল? শুধু দেহের উপরের সাদা প্রলেপটাকেই কেন এত প্রাধান্য দিচ্ছি? আমরা যদি সাদাকে প্রায়োরিটি দেই তাহলে তা হয়তো পেয়ে যাব, কিন্তু তাকওয়াবান পাবো কিনা সন্দেহ আছে। আর যদি তাকওয়াকে প্রায়োরিটি দেই তাহলে সাদা না পেলেও দিনদারিত্ব পেয়ে যাব ইনশাল্লাহ। দুনিয়ার বহু কালো মানুষ তাকওয়া দিয়ে ভুবন আলোকিত করেছেন, পক্ষান্তরে তাকওয়াহীন বহু সাদা মানুষ হারিয়ে গেছেন অন্ধকারাচ্ছন্ন কূপে। সুতরাং বাহ্যিক সৌন্দর্য কখনোই অন্তরের সৌন্দর্যের প্রতীক হতে পারে না। যেহেতু পরকালে সৎকর্মশীল মুমিনদের চেহারা হবে উজ্জ্বল, যদিও দুনিয়াতে হাবশি কালো ছিল, আর পাপীদের চেহারা হবে বীভৎস কালো, যদিও দুনিয়াতে তার সাদা চামড়ার ঝলকানির প্রশংসায় লোকেরা পঞ্চমুখ ছিল। তাই এ সকল ক্ষেত্রে কষ্টসাধ্য হলেও গায়রুল্লাহর সন্তুষ্টি চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া উচিত। আমাদের সবার মনে রাখতে হবে যে কালো উপর সাদার কিংবা অনাবরণের উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই। তাই তো প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনাবরণের উপর আবরণের শ্রেষ্ঠত্ব নেই। আরবদের উপরেও অনাবরণের শ্রেষ্ঠত্ব নেই সাদার উপর কালোদের শ্রেষ্ঠত্ব, অথবা কালোর উপর সাদাদের শ্রেষ্ঠত্ব শুধু তাকওয়াতে। মুসনাদ আহমদ ৫-৪১১। কোরআনে কারিমে আল্লাহ তাআলার সন্তুষ্টভাবে কাউকে নিয়ে উপহাস করতে শক্তভাবে নিষেধ করেছেন। হতে পারে যাদেরকে উপহাস ও তাচ্ছিল্য করা হচ্ছে তারা আল্লাহর নিকট তোমাদের থেকে উত্তম। তারপর আল্লাহ তাআলা বলেন, অনুরূপ কোনো মহিলা অপর মহিলাকে তাচ্ছিল্য করবে না। হতে পারে তাচ্ছিল্যকৃত মহিলা তোমাদের চেয়ে আল্লাহর নিকট উত্তম। তাই আয়াতে মহিলাদেরকে বিশেষভাবে দ্বিতীয়বার উল্লেখ করা হয়েছে, যদিও আয়াতের প্রথম অংশের দ্বারাই মহিলা পুরুষ সকলকে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তারপরও মহিলাদের ব্যাপারটা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কারণ আল্লাহ তাআলাই বেশি জানেন।
অতঃপর আরও কিছু কথা না বললেই নয়। সাদা কালো আল্লাহর সৃষ্টি, মানুষ আল্লাহর সৃষ্ট জীব। মানুষকে ঘৃণা করা সঠিক নয়। যদি কাউকে বলা হয় তুমি একজন কালো মানুষ সৃষ্টি করে দাও, তুমি পারবে না, তাই মানুষকে ঘৃণা করা উচিত নয়। মানুষের দাম সৌন্দর্য আর টাকা পয়সা দিয়ে নয়, মানুষের দাম আকীদা এখলাস চরিত্র দিয়ে। উনি কালো হলেও ওনার ফেস কাটিং সুন্দর মায়াবী আর শঙ্খের মতো শুভ্র। ওনার দাঁতগুলো অনেক সুন্দর, ওনার হাসিও অসাধারণ। বেশিরভাগ কালো মানুষের মন ভালো হয়। আল্লাহর সৃষ্টি কালো হোক কিংবা সাদা হোক, সবাইকে সমান চোখে দেখা উচিত। কালো তো আমাদের পবিত্র কোরআনের আয়াত, অথচ আমরা তো কোরআনকে বুকে রাখি। আমার কাছে ওনার সম্মানও ঠিক তেমন। কালো জাতিকে আমি পছন্দ করি, কারণ হজরত বেলাল রাদিয়াল্লাহু এর বংশধর। মন সুন্দর হলে সব কিছুই সুন্দর। উনি হচ্ছেন হীরা, বাকিরা সব কয়লা। হীরা কয়লা কি কখনো একসাথে মিশতে পারে? মোটেও না। ব্ল্যাক ডায়মন্ড ইজ ভেরি ইমপ্রেসিভ। আই লাইক হিম, আই লাইক হিম। শ্রেয়াসা বলল, ব্ল্যাক ডায়মন্ড? তিনি আমার ব্ল্যাক ডায়মন্ড, কালো চাঁদ, কালো মানিক। সত্যি বলতে যুক্তি দিয়ে এতগুলো কথা বলাই ওরা হাসার বদলে মুগ্ধ হলো। এতদিন কালো মানুষকে ঘৃণা করলেও আজ সত্যি সেটা মন থেকে চলে গিয়েছে। কোমল হলো সবাই। জানিস, সবার আগে আমরা হলাম মানুষ, তার চেয়েও বড় কথা আমরা হালাল, আমরা হলাম এক আল্লাহর বান্দা। মহান আল্লাহ যাকে যে রকমভাবেই পছন্দ করেছেন তাকে সেই রকমভাবেই পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ চাইলেই কিন্তু কোনো মানুষ বানাতে পারবে না, তাই কাউকে ছোট করে না, সম্মান দিয়ে কথা বলা উচিত। মানুষের অবয়ব দেখে সৌন্দর্য বিচার না করে আচার আচরণ দেখে সৌন্দর্য বিচার করা উচিত। ওরা সবাই একসাথে বলে উঠল, ঠিক বলেছিস মিঠি। এতদিন আমরা চোখ আর বিবেক থাকতেও অন্ধ ছিলাম, কালো মানুষকে ঘৃণা করতাম, কিন্তু আজ সত্যি তুই আমাদের চোখ খুলে দিয়েছিস। থ্যাংক ইউ সো মাচ। মৃদু হাসল মিঠি। হঠাৎ শেহজাদ বাসায় ঢুকলো। ডোর ভেজানো ছিল। শ্রেয়াসা উঠে গিয়ে বলল, দুলাভাই এসেছেন। মৃদু হাসল শেহজাদ। হ্যাঁ, আমার কাছে দিন দুলাভাই, আমি আইসক্রিমগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। শ্রেয়াসার হাতে দিতে রেখে দিল। মিঠির বলা সব কথা শুনেছে শেহজাদ। মন থেকে অজান্তেই সম্মান চলে এলো। মিঠি খারাপ মেয়ে নয়, তবে একটু রাগী, এটাই। টুম্পা বলল, দুলাভাই আসুন, গল্প করি, পরিচয় হই। মিঠির দিকে তাকালো শেহজাদ। বউটা তো আবার বেলুনের মতো ফুলে যাবে। ইশারা দিল মিঠি। মৃদু হেসে সোফায় বসলো। ওরা শেহজাদকে ঘিরে বসলো। টুম্পা বলল, দুলাভাই একটা কথা জিজ্ঞেস করি, বলো। মিঠির সাথে আপনার কিভাবে প্রেম হয়েছে? প্লিজ আমাদেরকে আপনাদের লাভ স্টোরিটা একটু শোনান। শেহজাদ পড়ল মহা বিপদে। এখন বানিয়ে বানিয়ে সে কিভাবে কি বলবে। হঠাৎ আইডিয়া করলো এমন একটা কাজ করবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। গলা পরিষ্কার করে মিষ্টি হেসে মিঠিকে শুনিয়ে শুনিয়ে জোরে বলতে লাগলো, সেই অনেক বছর আগের কথা। তখন আমার পড়াশোনা শেষ হয়েছে, আমি ঢাকায় পড়াশোনা করেছিলাম। এরপর একটা জব পাই। হঠাৎ একদিন ভিকারুননিসায় নূর স্কুলের পাশ দিয়ে যেতেই মিঠিকে দেখে প্রেমে পড়ে গেলাম। তখন বোধহয় মিঠি ক্লাস 6-এ পড়ে। মিঠি খুব সুন্দর তো, তাই নজর আটকে গেল। তারপর ওর চোখে দেখতেই সেদিনই আমার সর্বনাশ হয়ে গেছে। এরপর থেকে আমি দিনরাত ভাবতাম, না জানি ও আয়না দেখে কিভাবে। তারপর সময় পেলেই রোজ নিয়ম করে লুকিয়ে লুকিয়ে মিঠিকে দেখতে আসতাম, কিন্তু মিঠি জানতো না। তবে আমি কখনো ওর সামনে আসিনি এই ভয়ে, কারণ
আমি তখন প্রাপ্তবয়স্ক আর কালো, আর এত সুন্দর মেয়ে নিশ্চয়ই আমাকে পছন্দ করবে না। আর মিঠিও তখন বয়সে খুব ছোট ছিল। কিভাবে প্রপোজ করি? এইটুকুন মেয়ে তো আর প্রেমের পও বুঝবে না, আর নিজের বিবেককেও বাঁধছিল। সেই চিন্তায় আমি খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না। এক পর্যায়ে ডিপ্রেশনে চলে গেলাম। এরপর ভাবলাম আড়ালে থেকেই ভালোবেসে যাব, কখনো জানতে দেব না। সব ভালোবাসা তো আর পূর্ণতা পায় না। মিঠিও আস্তে আস্তে বড় হয়। আমি তখনও রোজ ওকে দেখতে যেতাম। আমার চোখের সামনেই হুট করে মিঠি বড় হয়ে যায়। এরপর এসএসসি পাশ করে, এরপর ইন্টারে ভর্তি হয়। আমিও হতাশা নিয়ে ওর জন্য অপেক্ষা করি। ভাবলাম জীবনেও বিয়ে করব না, মিঠিকে ভালোবেসে কুমার থেকে যাব। এরপর মিঠিকে দেখার জন্য ওদের বাসায় উঠি ভাড়াটিয়া সেজে। কিন্তু মিঠি কিছুই জানতো না। যদিও সে বাসায় থাকতো না, কিন্তু মনে এই ভেবে শান্তি পেতাম যে মিঠি নেই, কিন্তু মিঠিদের বাড়িতে তো আছি, এটাই অনেক। এরপর মিঠির স্কুলের কাছে জব নেই, দূর থেকে মিঠিকে দেখি। সেদিন মিঠি বাসায় যায় বেড়াতে। আমি হুট করে ওকে দেখে আবেগপ্রবণ হয়ে যাই এবং আমার ভালোবাসার কথা বলে দেয়। অতঃপর লাজ লজ্জা ভুলে প্রপোজ করে ফেলি। কিন্তু ও আমাকে অবাক করে দিয়ে প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আমি তো না চাইতেই বামুন হয়ে চাঁদ পেয়ে গেলাম। আবেগে দুঃখে মিঠিকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। সব শুনে মিঠি সেদিন রাতেই আমাকে বিয়ের অফার করে। আমিও আর দেরি করিনি, সাথে সাথেই বাসার সবাইকে মানিয়ে বিয়ে করে ফেলি। এই হচ্ছে আমাদের লাভ স্টোরি। সবাই হা হয়ে শেহজাদের দিকে তাকিয়ে রইল, ভাবতে লাগলো, আহ, কত বছরের ভালোবাসা! একেই বলে নিঃস্বার্থ প্রেম। মিঠি অন্যদিকে দাঁড়িয়ে শশার খোসা ছাড়াচ্ছে, কিন্তু কান শেহজাদের দিকে। শেহজাদ এমনভাবে বলল যে মিঠির মনে হচ্ছে সত্যি এটা রিয়েল ঘটনা। তোলপাড় সৃষ্টি হলো মিঠির মনে। সত্যি কি শেহজাদ তাকে ভালোবাসতো? মিঠির মনে হচ্ছে শেহজাদ মিথ্যা বলেনি, হয়তো মিথ্যার ছলে সত্যি বলেছে। তাকে বলতে না পেরে আজ তার বান্ধবীরা না এলে জানতেই পারতো না। ছলছল করে উঠল মিঠির সুন্দর নয়নজোড়া। সব শুনে আবেগে সবার চোখে পানি চলে এলো। অনন্যার চোখ দিয়ে পানির স্রোত বইতে লাগলো। শ্রেয়াসা বলল, দুলাভাই, আপনার বয়স এখন কত জানি? পুরুষ মানুষের বয়স আর মাইনে জিজ্ঞেস করতে নেই শালিকা। প্রিয়া বলল, আহা বলুন না দুলাভাই প্লিজ, সামনের মাসে 37-এ পড়বে। ওহ। গোপিকা বলল, দুলাভাই না ডেকে ভাইয়া বললেই তো পারিস। টুম্পা বলল, একদম না, উনি আমাদের ক্রাশ গার্লের স্বামী, অর্থাৎ জাতির দুলাভাই, তাই ওনাকে দুলাভাই বলেই ডাকবো। এরপর সবাই আরও কিছুক্ষণ গল্পগুজব করলো, তবে দূর থেকে বারবার তির্যক চোখে তাকালো মিঠি। ভালো লাগলো না তার বান্ধবীদের সাথে শেহজাদের এত আন্তরিকতা। কথা বলার ফাঁকে সবাইকে আইসক্রিম, কেক, ফলমূল, জুস সব দিয়ে গেল। খেতে খেতে নানান রকমের কথাবার্তা বলল। শেহজাদ খুব সহজে ওদের সাথে মিশে গেল। তবে সবাই এটা বুঝতে পারল যে শেহজাদ কথাবার্তায় যথেষ্ট স্মার্ট এবং বুদ্ধিমান। প্রতিটি কথা খুব সুন্দর করে যুক্তি দিয়ে শান্ত গলায় বলে। কালো বলে সবার মনের ভেতরে হীনমন্যতা থাকলেও সেটা শেহজাদের আচার আচরণ, কথাবার্তায় এবং ব্যক্তিত্বে দূর হয়ে গেল। অনন্যার মতো মুগ্ধ হলো সবাই। সত্যি কালো মানুষের মন সুন্দর, মানুষের মনের থেকেও হাজার গুণ সুন্দর। অতঃপর রান্না শেষ হলে সবাই একসাথে বসে কথা বলতে বলতে খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে মিঠিকে ওর রুমে পাঠিয়ে সবাই শেহজাদের সাথে কিছু একটা পরামর্শ করলো। দূর থেকে সেটা দেখতেই মিঠির ভীষণ জেলাস ফিল হলো। শেহজাদ আর তার বান্ধবীদের বিড়বিড় করে ইচ্ছে মতো বকাবকি করলো। শেহজাদ বুঝতে পারলেও না বোঝার ভান করে রইল। আসলেই
হিংসুটে মেয়েটাকে একটু জেলাস ফিল করানোর দরকার, সাথে একটা শিক্ষা দেওয়ারও দরকার। মনের দুঃখে মিঠি নিজের বাবার রুমে গিয়ে ডোর আটকে শুয়ে রইল। কিছুক্ষণ পর দেখলো ওরা শেহজাদকে নিয়ে বাইরে চলে গেল। এই অনন্যা ফাজিল মেয়েটাও ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। যাওয়ার সময় তাকে একটু সাধলও না। মিঠির খুব কান্না পেল। শেহজাদকে অকাট্য ভাষায় বকতে লাগলো, সাথে তার বান্ধবীদের ইজ্জত দফা রফা করতে লাগলো। যাওয়ার সময় ওরা মিঠি যেই রুমে ছিল সেই রুমের বাইরে দিয়ে ছিটকেনি আটকে চলে গেল। অতঃপর রাত 10টার দিকে বাসায় ফিরল সবাই। রুমের ছিটকেনি খুলতেই দেখলো মিঠি শুয়ে শুয়ে কাঁদছে, চোখ মুখ ফুলে ঢোল। টুম্পা বলল, মিঠি তুই কাঁদছিস কেন? কিছু না, তোরা কোথায় গেলি? আর বলিস না, তোর ওই হাবাগোবা জামাইটা এত হাড় কিপটে কি করেছে? প্রিয়া বলল, বারে আমাদের ক্রাশ গার্ল খ্যাত মিঠি রানীকে পটিয়ে বিয়ে করেছে, অথচ আমাদেরকে ট্রিট দিবে না তা কি করে হয়? এখন কি হয়েছে? পার্সা বলল, চাইনিজ খেতে নিয়ে গেছি, তারপর ফুচকা খেয়েছি, এরপর হালিম চটপটি মানে যা আছে পছন্দের সব খেয়ে ছেড়েছি আজ। আর একদম সব টাকা ফিনিশ করে ফকির বানিয়ে ছেড়ে দিয়েছি। উনি এখন কোথায়? গোপিকা বলল, কোথায় মানে? তুই এত অস্থির হচ্ছিস কেন? বলছি উনি কোথায়? শ্রুতি বলল, শালা হারকিপটা বিল দিতে না পেরে পালিয়ে গেছে। আজে বাজে কথা বলবি না। টুম্পা বলল, তোকে ডিভোর্স দিয়ে পালিয়ে গেছে মানে? মানে ভয় পেয়ে পালিয়ে গেছে, আর যাওয়ার সময় তোকে ডিভোর্স দিয়ে গেছে। কারো কথা বিশ্বাস করলো না মিঠি। শেহজাদ এমন নয়। মিঠির বিশ্বাস শেহজাদ এমনটা করতেই পারে না। ভেজা গলায় ঢোক গিলল। শ্রেয়াসা বলল, নে তুই ও সাইন করে দে, তোকে আমরা ভালো একটা বর দেখে বিয়ে দিব। মানে? প্রিয়া বলল, বেশি কথা না বলে সাইনটা কর। তোর স্বামী অনন্যাকে নিয়ে পালিয়ে গেছে। মিথ্যা কথা। ওরা সবাই মিঠিকে ধরে জোর করে সাইন করালো, সাথে সাথে মিঠি সেন্স হারিয়ে ফেলল। শ্রুতি বলল, এটা কি হলো? পার্সা বলল, এ তো দেখছি পুরাই সিরিয়াস। শ্রেয়াসা বলল, সেটাই তো দেখতে পাচ্ছি। গায়ত্রী বলল, আমার মনে হচ্ছে ওরা সত্যি লাভ ম্যারেজ করেছে, এতে সন্দেহ নেই। আমরা আরও উল্টো সন্দেহ করছি। টুম্পা বলল, কথা সত্য। সেন্স ফিরল মিঠি। নিবু নিবু চোখে তাকাতে আবিষ্কার করলো সে শুয়ে আছে বিছানায়। পূর্ণ দৃষ্টিতে তাকাতেই দেখতে পেল ফুলে ফুলে সজ্জিত বেডে শুয়ে আছে। মিঠির মাথা কাজ করছে না। আচমকা দেখতে পেল ওর সামনে সবাই দাঁড়িয়ে আছে। নীরব রইল মিঠি। তার শরীর ভীষণ দুর্বল লাগছে। হঠাৎ উঠে বসল। সম্পূর্ণ চেতনা ফিরতে আবিষ্কার করলো সে নিজের রুমেই রয়েছে, তবে বধূসজ্জিত অবস্থায়। টুম্পা বলল, কেমন হয়েছে রুমটা সাজানো? হঠাৎ এইসব? তোকে বিয়ে দিয়ে দিলাম আমাদের কলেজের প্রখ্যাত ঝালমুড়িওয়ালার সাথে, অর্থাৎ যেটা আমাদের কলেজ গেটে বসে ঝালমুড়ি বিক্রি করতো। মানে? হ্যাঁ সত্যি। শ্রুতি বলল, একটু পরে আসবে, বাসর করতে রেডি থাক। সব মাথার উপর দিয়ে গেল। লাইট অফ করে ওরা বেরিয়ে গেল। কিছুক্ষণ পর অন্ধকারের মধ্যে দেখলো সত্যি একটা মানুষ ঢুকছে। ঘাবড়ে গেল মিঠি। মানুষটা ওর সামনে এসে দাঁড়ালো। ওর দিকে ঝুঁকতে আচমকা গলা চেপে ধরলো মিঠি। এক পর্যায়ে বেডের উপর ফেলে বালিশ চাপা দিল মুখে। কিছুক্ষণ পর লাইট অন করে বালিশটা সরালো। দেখলো শেহজাদ তাকিয়ে আছে। তার মানে তাকে চিনতে পেরে ইচ্ছে করেই মিঠি এমনটা করেছে। মিঠির চোখে মুখে স্পষ্ট রাগ দৃশ্যমান। বেড থেকে নেমে যেতে নেয়। শেহজাদ হ্যাঁচকা টান দেয়। এত রেগে আছো কেন? বর সাজার ইচ্ছে হয়েছে? ওই একটু। রাগে কাঁপতে লাগলো মিঠি। ফুসকা খান গিয়ে। আর ইউ জেলাস? আপনার দাদা জেলাস। আমার দাদা বেঁচে নেই, তবে থাকলে বোধহয় এত সুন্দর বউটাকে দেখলে জেলাস হতো।
হাত ছাড়ুন, আসো বাসরটা সেরে ফেলি। লজ্জা করে না? লজ্জা গুলিয়ে খেয়ে ফেলেছি ফুসকার সাথে। ফনা তোলা সাপের মতো হিস হিস করতে লাগলো মিঠি। এই বুঝি এক্ষুনি ছোবল মারবে। তুমি নাকি কান্না করেছো? কে বলেছে? তোমার মুখ। আমি ঘুমিয়েছিলাম তাই এমন দেখাচ্ছে। কান্না করার প্রশ্নই আসে না। ভাঙবে তবু মচকাবে না। শুনলাম সেন্সও হারিয়েছো। কি বলতে চান? তুমি জানতে আমি ছিলাম? না জানার কি আছে? আপনার আগে আপনার ভুঁড়িটা রুমে ঢুকেছে। ঠোঁট কাটা মেয়ে মুখ দিয়ে কিছুই আটকায় না। ভাবতেছি ভুঁড়িটা কমিয়ে ফেলবো। আপনার ইচ্ছা। শবনম পছন্দ করতো তাই কমায়নি। শেহজাদ জানে এখন সে শেষ। ও বেশ ভালো তো। রাগে কাঁপতে লাগলো মিঠি। আল্লাহই জানে এখন কি করে বসবে। ভারী হিংসুটে মেয়ে একটা। তার জীবন বরবাদ করার জন্য এই মেয়েটাই যথেষ্ট। ইম্যাচিউর মেয়ে বিয়ে করলে যা হয় আর কি। লেডি ডায়না ইজ মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড, বাট হার হাজবেন্ড cheat her for another woman. Beauty can't control a man. What? আমার বয়ফ্রেন্ডের সাথে আমার এত মিশামিশি কিসের? সরি, আমার ফ্রেন্ডদের সাথে আপনার এত মেশামেশি কিসের? নারী সঙ্গ ছাড়া থাকতে পারেন না মানে? এজন্যই বোধ করি মেঘ বলেছে যাব যাব। উপন্যাসে হুমায়ুন আহমেদ বলেছিলেন পুরুষ মানুষ আর ছাগল এই দুই জিনিসকে চোখে চোখে রাখতে হয়। কখন কি সে মুখ দেয় বলা যায় না। কথাটা একদম ঠিক। শুনতে হাস্যকর মনে হলেও কথাটা খারাপ বলেনি। শুধু তাই নয়, সমরেশ মজুমদারও বলেছিলেন পুরুষ মানুষ চিতায় উঠেও যদি একবার চোখ মেলার সুযোগ পায় তবুও সে মেলবে মেয়েদের দিকে। সেটা মেলবে মেয়েদের দিকে। এজন্যই এদেরকে বেঁধে গরু ছাগলের মতোই পাহারা দিয়ে রাখতে হয়। ধুত, আন্দাজি কথাবার্তা। একদম না। কোথায় মেশামেশি করলাম? মেশামেশি না করলে ওরা এই সব সাহস কোথা থেকে পায়? কোন সব? একদিনেই এত ফ্রেন্ডলি সম্পর্ক কিভাবে হলো? আবার ফুচকা চাইনিজ এইসব খেতে যান, মতলব কি? আর ইউ জেলাস? আপনার দাদা জেলাস, আপনার দাদি জেলাস। তাহলে তো হয়েছিলই। মিঠিকে বুকের সাথে মিশিয়ে বলল, এজন্যই বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুর চোখের বালি উপন্যাসের বিনোদিনী বলেছিল সোহাগের সঙ্গে রাগ না মিশালে ভালোবাসার স্বাদ থাকে না। তরকারিতে লঙ্কা মরিচের মতো। তোমার রাগ জিদ ভালোই লাগছে সুনেত্রা, মন্দ না। আদর সোহাগের সাথে একটু রাগ অভিমান না থাকলে কেমন পানসে পানসে লাগে। ন্যাকামি ছাড়ুন। তুমি আমার অভিমানের রং দেখোনি তাই কথায় কথায় আঘাত হানো সুনেত্রা। চুপ হয়ে গেল মিঠি। নিজেকে ছাড়িয়ে বেড থেকে নামতে নেয় শেহজাদ ও নামলো। মিঠিকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করালো। আয়নায় নিজেকে দেখতেই অবাক হয়ে গেল মিঠি। কি সুন্দর করে বউ সাজিয়েছে তাকে। ছোটবেলা থেকেই মিঠির অনেক শখ ছিল সে বিয়ের সময় অনেক সুন্দর করে বউ সাজবে, বেনারসি পরবে। কিন্তু তা আর হয়ে উঠল না। কী রকম বিশ্রী একটা কাহিনীর মধ্যে তাদের বিয়েটা হয়েছিল। কিন্তু এখন নিজেকে বধূ সাজে দেখতেই ভীষণ খুশি হলো। কি সুন্দর করে কুমকুম দিয়ে তার কপালে আর্ট করেছে। ছোটবেলা থেকেই মিঠির কুমকুমের প্রতি আলাদা একটা আকর্ষণ ছিল। বিয়েতে কুমকুম দিয়ে সাজবে। ছোটবেলায় জি বাংলা সিরিয়ালে দেখতো ইন্ডিয়ান নায়িকারা কি সুন্দর করে বউ সাজতো কুমকুম দিয়ে, তেমনি আজ ওকেও অমন করে সাজিয়েছে। আজ মনের বাসনা পূর্ণ হয়েছে। মিঠির অনেক ইচ্ছে ছিল
তার যদি মেয়ে হয় তাহলে একটার নাম রাখবে কুমকুম আর একটার নাম ঝুমঝুম, কিন্তু তা তো আর হবে না। সব স্বপ্ন নিঃশেষ হয়ে গেছে। মলিন মুখে নিজের দিকে তাকাতেই দেখলো কি সুন্দর লাল টুকটুকে শাড়ি তার পরনে। মিঠির শাড়ির নাম তেমন একটা জানে না, সম্ভবত এটা মনে হচ্ছে খাদি জামদানির শাড়ি। তবে বাংলাদেশের চাইতে ইন্ডিয়ার শাড়িগুলো কোয়ালিটিতে একটু বেশি দারুণ হয়। শপিং মলে দেখেছিল একবার। বাহ কি সুন্দর, মনে মনে বলল। হঠাৎ এসব করার মানে কি? আমরা তো বর বধূ সাজিনি তাই। তাছাড়া তোমার ইচ্ছাটা অপূর্ণ রাখতে মন চাইল না। আপনি কিভাবে জানেন? প্রতিটি মেয়েই তো বিয়ের সময় বউ সাজতে চায়, তুমিও তার ব্যতিক্রম নও। কিন্তু আমাদের পরিস্থিতি ছিল অন্যরকম। শপিং কে করেছে? তোমার বান্ধবীরা পছন্দ করে দিয়েছে, আমি কিনেছি। শাড়িটাও কি ওদের পছন্দের? না, এই লাল টুকটুকে শাড়িটা একদম আমার পছন্দে কিনেছি। হঠাৎ ওরা সবাই রুমের ভিতরে ঢুকে গেল। হকচকিয়ে সরে গেল দুজন। টুম্পা বলল, আয়নার সামনে কি দেখা হচ্ছে? শাড়ি পছন্দ হয়েছে তোর? মৌন রইল মিঠি। ওরা শাড়ির ডালাগুলো নিয়ে ভেতরে ঢুকে সব মিঠির সামনে রাখলো। মিঠি দেখলো ডালার মধ্যে সব কাচের বাক্স করে সাজিয়ে রাখা। এত শাড়ি? দুলাভাই কিনেছে। তোর জন্য নাকি শাড়ি কেনা হয়নি? আয় দেখ। এগিয়ে এলো মিঠি। তোর জন্য বিয়ের বেনারসি কাতান নিয়েছি, সাথে একটা লাল টুকটুকে লেহেঙ্গা। কিন্তু ভাইয়া বলল জামদানির শাড়িটা একটু ব্যতিক্রম লাগবে, তাই সেটাই তোকে পরালাম। সবগুলো শাড়ি খুলে মিঠিকে দেখালো। এক একটা এক এক কালার। এত শাড়ির প্রয়োজন ছিল না, কে পরবে? শ্রুতি বলল, ভাইয়া কিনেছে। নিষেধ করেছিলাম, বলল বিয়ে তো একবারই। অনন্যা বলল, এক এক দিন এক একটা শাড়ি পরে দুলাভাইকে দেখাবি, ব্যাস হয়ে গেল। মিঠিকে কোনো গয়না দেয়নি শেহজাদ, তাই নিজের পছন্দের সোনার গয়নাও কিনে দিল। এক এক করে ওরা ডালা ভর্তি কসমেটিক সহ সব এনে রুমে ঢুকাতে লাগলো। মিঠি ভাবতে পারেনি শেহজাদ কিংবা তার বান্ধবীরা এমন কিছু করবে তার জন্য। না, কেন যেন মিঠির চোখ জোড়া ভরে গেল জলে। এত কিছু পেয়ে নয়, প্রসাধনীর মধ্যে মিঠির বাংলাদেশের জিনিস তেমন একটা ব্যবহার করা হয় না। তার মামাই সব পাঠিয়ে দেয় ওখান থেকে। তার নিত্যদিনকার ড্রেস থেকে শুরু করে ক্রিম লোশন হতে যাবতীয় জিনিস থেকে শুরু করে তার বাসার ভাত খাওয়ার প্লেট চামচ হতে ম্যাট পাপোশ পর্দা হতে শতরঞ্জিটা এবং কি তার কিচেনের নুশনি খুন্তিটা পর্যন্ত তার মামা ওই দেশ থেকে পাঠিয়ে দেয়। তার যত মশলাপাতি আছে, ওটস, সিরিয়াল, পাস্তা, সস, কেচাপ, চিজ থেকে তার কফির মগটা পর্যন্ত সব কিছু তিনি কুরিয়ার করে পাঠিয়ে দেন। কিন্তু শেহজাদের থেকে এত কিছু পেতেই আবেগপ্রবণ হলো। নিশ্চয় সব কিছুই যত্ন করে কেনা, কেবলমাত্র তার জন্য। এত শপিং করার প্রয়োজন ছিল না, আমার সব তো আছেই। মামা তো প্রতি মাসে পাঠায়। শ্রেয়াসা বলল, মামারটা আলাদা, স্বামীরটাও আলাদা। মামার জিনিসের দায়িত্ব কর্তব্য আর স্বামী জিনিসের সব যত্ন মায়া আর ভালোবাসার ছাপ মিশে থাকে। গোপিকা বলল, এত টেনশন করিস না, তখন সবাই মিলে এইসব প্ল্যান করেছিস? টুম্পা বলল, না, ভাবলাম তোর স্বামীকে নিয়ে পালিয়ে যাব, কিন্তু ভাগে বোন ছিল না। মানে তোদের ধর্মে তো একসাথে 4 বউ রাখা যায়। গোপিকা বলল, কিন্তু আমরা তো অনেকগুলা বান্ধবী, তাই ভাগে বোন ছিল না। শ্রেয়াসা বলল, দুলাভাই অনেক কষ্ট দিয়েছেন, এখন আমাদের বকশিস দিন, নয়তো আজ বাসর করতে দিব না। বাসর তো আরো আগে হয়ে গেছে শালিকারা। শ্রুতি বলল, হয়েছে তো হয়েছে, সেটা আমরা দেখিনি, কিন্তু আজ
ট্যাক্স ছাড়া কোনো বাসর হবে না। তাড়াতাড়ি ট্যাক্স দিন, নয়তো আপনার বউকে ঝালমুড়িওয়ালার কাছে বিয়ে দিয়ে দিব। বিড়বিড়ালো শেহজাদ। এক কালসাপ এতক্ষণ ফনা তুলে হিসহিস করছিল কামড় দেওয়ার জন্য, এখন আরও সাপ। আরও 7-8টা কালনাগিনী এসেছে ট্যাক্স চাইতে। অনন্যা বলল, জাতির দুলাভাই কি আমাদেরকে বকছেন? আরে না না, এই তো তোমাদের বকশিস। ওরা নিল না। প্রিয়া বলল, 10,000 টাকার 1 টাকাও কম হবে না, সোজা 10,000 টাকা দিয়ে দিন, আমরা চলে যাই। হেসে উঠল শেহজাদ। ওদের হাতে 10,000 টাকা দিতেই ওরা চেঁচিয়ে উঠল। এবার ওরা জুস, দুধ, মিষ্টি নিয়ে এলো দুজনের জন্য। ওদের ছেলেমানুষি দেখে না হেসে পারল না শেহজাদ। তবে কেন জানি হুট করে শবনমের কথা মনে পড়ল। তাদের বাসর রাতেও এমন হয়েছিল। মন খারাপ হয়ে গেল শেহজাদের। আজ শাড়ি কিনতে গিয়েও বারবার শবনমের কথা মনে পড়ছিল। শবনম শাড়ি খুব পছন্দ করে। যতবার শপিং করত ততবারই শবনমের জন্য একটা শাড়ি নিয়ে নিত। সে কি খুশি হতো। শবনমের হাসি হাসি মুখটা মনে পড়ল হঠাৎ। পরক্ষণেই সামলে নিল। কিছু মানুষ আছে না, একজন আরেকজনের থেকে সীমাহীন দূরে থাকে, তারপরেও একজন আরেকজনকে সীমাহীন মায়ায় জড়িয়ে রাখে বুকের গহীনে। শেহজাদও ঠিক তেমনই। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিজের দোষে নিজে ঠকল শবনম। তার কোনো হাত নেই এতে। এখন মিঠি তার জীবনে এসেছে। সে সব ভুলে ভালো থাকতে চায়। কষ্ট হবে আর কি, তবে মিঠিকে কোনো কিছুই বুঝতে দেওয়া যাবে না। এতে মিঠি আরও কষ্ট পাবে। মেয়েরা মৃত্যুর পরেও তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, দেয় না। এই একটা জায়গায় এসে মেয়েরা খুব হিংসুটে। মায়ের পেটের বোনের সাথেও তারা সমঝোতা করতে চায় না। স্বামীর ভাগ দেওয়া কি এতই সহজ? মোটেও না। কিন্তু মিঠির ভাগ তো আরও আগে আরেকজন নিয়ে গেল। সত্যি বলতে কোনো মেয়েই বেঁচে থাকা অবস্থায় স্বামীর ভাগ অন্যকে দিতে পারে না। আর এটা ভয়ঙ্কর রকমের কষ্ট। এই কষ্ট সত্যিই ভয়ঙ্কর। কোনো মেয়ে এটা মেনে নিতে পারে না। ওরা একটা কেক নিয়ে এলো, ওদের দুজনকে দিয়ে কেক কাটালো এবং নানা রকম পোজ দিয়ে ওদের অনেকগুলো কাপল পিকচার তুলে দিল। এরপর টাইমিং সেট করে গ্রুপ ফটো তুললো, সেলফি নিল। তারপর বিদায় জানিয়ে ওরা চলে গেল। ওরা যেতে শেহজাদের সাথে নিজের ফোন দিয়ে বেশ কয়েকটা সেলফি তুলে নিল মিঠি। এত পিকচার নিচ্ছ যে ঘুমাবে না? অনেক রাত হয়েছে, অসুস্থ হয়ে পড়তে পারো। ঘুমাবো, কিন্তু পিকচার তোলাটাও জরুরি। কেন? কারণ আয়না ফেলে আসা দিনগুলো দেখায় না, তাই সুন্দর সুন্দর মুহূর্তগুলো বন্দি করছি ক্যামেরায়। নিজেকে আমার মায়ায় বন্দি না করে মুহূর্ত বন্দি করছো সুনেত্রা? চট করে শেহজাদের দিকে তাকালো মিঠি। আচমকা জিজ্ঞেস করে বসলো, আমায় ভালোবাসেন? একটু একটু। কি চান? দুঃখ? কেন? দুঃখ গ্রহণ করার মতো আন্তরিক না হলে ভালোবাসার মতো দুঃসাহস করা যায় না সুনেত্রা। আচ্ছা, একটা ফুলের নাম বলতে পারবেন? হ্যাঁ, দুঃখ। একটা নদীর নাম জানতে চাই? বেদনা। একটা গাছের নাম বলতে পারবেন? কষ্ট। শেহজাদের চোখের মণিতে চোখ রাখল মিঠি। আচমকা জিজ্ঞেস করলো, আমি আপনার সুনেত্রা? হ্যাঁ। কেন? তোমার চোখগুলো জীবন্ত, কথা বলে আমার সাথে। তুমি আয়না দেখো কিভাবে? তোমার চোখের প্রেমে তুমি পড়ো না? আপনি পড়েছেন? না। তাহলে? মায়ায় পড়েছি। চোখের মায়ায় তো অনেকেই পড়ে শেহজাদ, কিন্তু চোখের ভাষা বোঝে কয়জন? প্রথম দেখায় তোমার চোখগুলো দেখতেই আমার সর্বনাশ হয়েছে সুনেত্রা। আমিও বোধ হয় ভাষা বুঝতে পারিনি। আচ্ছা, প্রেম কি? আমার মতে প্রেম হচ্ছে ফিকে ভনিতা অভিনয়, মোহ আর কামনা। মোহ আর কামনা কি? যে ভালোবাসা দুজনকে দুদিক থেকে আকর্ষণ করে মিলিয়ে দেয় সেটা ভালোবাসা নয়, সেটা অন্য কিছু, বা মোহ আর কামনা। আর নিজেকে ভালোবাসার মতো প্রেমে যে দ্বিতীয়বারটি আর নেই।
নিজেকে ভালোবাসার মতো প্রেম যে দ্বিতীয়টি আর নেই। প্রেম শুধু নিজের জন্যই। শেহজাদকে প্রশ্ন করতে মিঠির বেশ ভালোই লাগছে, তাই ফের জিজ্ঞেস করে বসল, আচ্ছা বলুন তো, কোন ভালোবাসায় ব্যথা নেই? ভালোবাসায় তো ব্যথা সবচেয়ে বেশি। কিভাবে জানেন? হৃদয় না ভাঙলে কবিতার জন্মই হতো না। নহন্যতে লেখাই হতো না। শরৎচন্দ্র শ্রীকান্ত শ্রীকান্ত শরৎচন্দ্র শ্রীকান্ত লিখতেন কিভাবে? বিরহের জঠর থেকে তো জন্ম হয় সাহিত্যের, আর ব্যথাগুলোই তো শব্দ হয়ে ঝরে পড়ে। ভীষণ দারুণ আপনার ভাবনা এবং ভালোবাসার ধরন, ভীষণ গভীর শেহজাদ। সেই গভীর তল অনেকেই খুঁজে পায় না সুনেত্রা, সেটা তার ভাগ্যের দোষ। আর ভালোবাসার তল খুঁজে পেতে হলে পুরো দস্তর প্রেমিকা হতে হয় হয়তো। আচ্ছা, মানুষের জীবন কয় প্রকার? 3 প্রকার মিলিয়েই মানুষের জীবন সুনেত্রা। রয়ে যায়, সয়ে যায়, বয়ে যায়। ওহ আচ্ছা, ভালোবাসা কাকে বলে? কেউ হাতের রেখায় নেই জেনেও তবুও তীব্রভাবে তাকে চাওয়ার নামই ভালোবাসা। আর শরীর নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকেও ভালোবাসা বলে। আর বললে তো সে অনেক, শেষ হবে না সুনেত্রা, অসংখ্য, অগণিত, এর হিসাব নেই। বেশ, ভালোবাসার শেষ কোথায়? প্রেমিকের শেষ আছে, তবে ভালোবাসার কোনো শেষ নেই। কেন? যার প্রতি মন থেকে একবার ভালোবাসার সৃষ্টি হয় তার জন্যই অনন্তকাল ভালোবাসা থেকে যায়, হোক না সেটা একটা অবিবাহিত মেয়ে কিংবা একটা অবিবাহিত মেয়ের ভালোবাসা। ভালোবাসার কি লাগে? ভালোবাসার জন্য কোনো কারণ লাগে না, কিন্তু বিচ্ছেদ করার জন্য অজুহাত লাগে। ভালোবাসি বললে কি ভালোবাসা হয়ে যায়? একদম না। কেন? আমি তোমাকে ভালোবাসি, শুধু এই 3টা শব্দ বলে দিলেই ভালোবাসা হয়ে যায় না সুনেত্রা। সারা জীবন পাশে থেকে ভালোবাসার প্রমাণ দিতে হয়, আর সেটাই ভালোবাসা। আচ্ছা, ভালোবাসা কেনা যায়? পয়সা থাকলে তো মানুষের জীবনও কিনে নেয় লোকে। ভালোবাসা আর কি জিনিস? আচ্ছা, ভালোবাসা কোথায় আছে? ভালোবাসা নারীকে আগলে রাখার মাঝেই আছে। ভালোবাসা নীরবে বিপদ থেকে রক্ষা করার মাঝেই আছে। ভালোবাসা নীরবে আপন করে কাছে নেওয়ার মধ্যেই আছে। ভালোবাসা নারীর মর্যাদা দিয়ে কাছে টানার মাঝেই আছে। দারুণ। আচ্ছা, তাহলে মানুষ কেন ভালোবাসাকে দোষারোপ করে? ভালোবাসা খুঁজতে গিয়ে আমরা ভালো লাগার পেছনে দৌড় দেই, তবে ক্লান্তিটা যখন এক পক্ষ থেকে হয়ে যায় তখন আমরা ভালোবাসাকে দোষারোপ করি। গ্রেট। ভালোবাসার স্বাদ কেমন? ভালোবাসা থাকলে পেঁয়াজ মরিচ কামড়ে ভাত খাওয়াতেও অমৃত লাগবে। আর যেখানে সুখ কিংবা ভালোবাসা নেই সেখানে মাছ মাংস কোরমা পোলাও থাকলেও সব কিছুই বিষাক্ত মনে হবে, এমনটাই স্বাদ। আচ্ছা, ভালোবাসার মানুষটার জন্য কি কি করা যায়? যাকে ভালোবাসা যায় তার দিকে চেয়ে এক জীবন কাটিয়ে দেয়া যায়। শুনেছি ছেলেদের হাসি ও মেয়েদের কান্না কখনো বিশ্বাস করতে নেই, এটা কি সত্য? ছেলেদের হাসির ভেতরে লুকিয়ে থাকে হাজারো চাপা দুঃখ কষ্ট, আর মেয়েদের কান্নার ভেতরেও থাকে ছলনা। তবে পার্থক্য নেই, আনন্দের গভীরে বেদনা থাকে। আচ্ছা, মানুষ ভালোবাসে কেন? কিছু স্মৃতি জমাতে। দুঃখ পাই কেন? মানুষের জন্য নয়, তার স্মৃতির জন্য। আচ্ছা, জীবন কি? লাইফ ইজ এ ফুল অফ মেমোরিজ ক্যারিয়ার। জীবনের আনন্দ কিসে? প্রেম ভালোবাসা যত্ন মায়া মহব্বত। বেদনা? প্রেম ভালোবাসা যত্ন মায়া মহব্বত। একটা প্রশ্নের উত্তর দিবেন বলো। আচ্ছা, একাধিক পুরুষের চুম্বন করা নারীর ঠোঁটে কিংবা মদের গ্লাসে কোনটায় ঠোঁট রাখা যায়? মদের গ্লাস আর নারীর ঠোঁট দুটোই কখনো এঁটো হয় না সুনেত্রা। কেন?
দুটোই এক্সপেন্সিভ। আচ্ছা, আপনার কাছে সুন্দর মানুষকে, যে সব কিছুর মাঝে সৌন্দর্য খুঁজে পায়। শেহজাদের চোখে চোখ রেখে তাকিয়ে রইল মিঠি। জানেন, আপনার সকল প্রত্যুত্তর শুনে আপনাকে আমার প্রদস্তর একটা প্রেমিক মনে হলো। অর্থাৎ আপনি একজন প্রদস্তর প্রেমিক। পুরুষের ভালোবাসা বুঝতে গেলে নারীকে আরও কয়েকবার জন্ম নিতে হবে। হয়তো প্রেম করেছেন কখনো? না। বিয়ের আগে কারো প্রেমে পড়েছেন? হ্যাঁ। কৌতূহলী হলো মিঠি। কে সে? আছে একজন। জানা যাবে? ছোট্ট একটা পিচ্চি মেয়ে। চলবে। আমাদের এই চ্যানেলে খুব শীঘ্রই এই গল্পের পরবর্তী পার্টটি আপলোড দেওয়া হবে। তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যাদের যাদের এই গল্পটি ভালো লেগেছে গল্পের শেষে অবশ্যই একটি লাইক এবং গঠনমূলক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।